চোখে জল চলে আসবে। পশ্চিমবঙ্গ রাজ্যের পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের করুণ কাহিনী শুনে ওনারা বক্তব্য রেখেছেন, দায়ী ওনাদের। এর জন্য এই চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আপনারা নতুন এই চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করবেন। এবারে চটফট শুরু করছি ওনাদের বক্তব্য। থেকে 13,000 টাকা হাতে পায়, 20 তারিখ হলে সমস্ত টাকা শেষ হয়ে যায়। এই সামান্য টাকায় কোন রকমে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে আমরা আমার মতো সন্তানদের পড়িয়ে বেঁচে আছি। আর ঈশ্বরের কাছে করুণ সুরে শুধু আত্মনাদ করে বলে, ঈশ্বর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবুদ্ধি দাও, যে বেতনটা দিলে আজকে আমরা সচ্ছলতার সাথে জীবন যাপন করতে পারবো, আমি আমার বাচ্চার খিদে তার মানসিক যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে পাবো, সেই ব্যবস্থাটা তাকে করিয়ে দেওয়া হোক। আমরা যখন 2004 সালে নিয়োগ দিয়েছিলাম তখন আমাদের 2,000 টাকা বেতন ছিল। প্রতি বছর 5% হারে বেতনটা বৃদ্ধি হচ্ছিল। হতে 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 7 সাল পর্যন্ত আমাদের বেতন হলো 7,000 টাকা। সেই 7,000 টাকায় আমরা সীমাবদ্ধ থেকে গেলাম। তখন জিনিসের দাম ছিল, তখন সেই বাজারে জিনিসপত্র কিনে দৈনন্দিন খাবারের সংস্থার ব্যবস্থা করতে পারছিলাম না। সেই সময় আমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে কলকাতার মাঠে আমরা জমায়েত করেছি। সেই জমায়েত মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, 11 সালে যদি আমি ক্ষমতায় আসতে পারি, আপনারা যদি ভোট দিয়ে আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বোঝাতে পারেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের বেতন স্থায়ী টিচারের সমান সমান করে দেব। তিনি প্রতিশ্রুতি ভঙ্গ একজন মহিলা। দয়া নেই, মায়া নেই, মমতা নেই, ভদ্রতা নেই, স্বাধীনতা নেই, এইরকম একটা মহিলার মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বসবাস করছি। একবার তাকিয়ে দেখেন, পশ্চিমবাংলার লোক এক সময় বিহারের দিকে তাকিয়ে বলতো যে বিহারের মানুষ আজকে 3 বেলা 3 মুঠো খেতে পায় না, কোন রকমে স্কুলে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না, তাদের সন্তানগুলো লোকের বাড়িতে কাজ করে, রাখাল খাটে, মেয়েগুলো লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে। আমরা পশ্চিমবাংলায় বসবাস করে অনেক শান্তিতে আছি। আজকে বিহারের দিকে পশ্চিম বাংলার মানুষকে তাকাতে হয়। বিহার আজকে কোন জায়গায় চলে গেছে? সেখানে পার্শ্ব শিক্ষক আছে, আসামে পার্শ্ব শিক্ষক আছে, ত্রিপুরায় পার্শ্ব শিক্ষক আছে, প্রত্যেকটা রাজ্যে পার্শ্ব শিক্ষক আছে। একবার দৃষ্টি দিয়ে দেখেন, একবার খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা রাজ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন কেন্দ্রতে 20,000 টাকা দেয়, তার সাথে রাজ্য সরকার 13,000 টাকা যুক্ত করে 28 থেকে 33,000 টাকা বেতন করে দিয়েছে। আর আমরা এমন একটা মুখ্যমন্ত্রীর পদতলে বাস করছি যেখানে বেতনটা 20 জায়গায় 13 দেয়, 7,000 টাকা তিনি আত্মসাৎ করেন। প্রশ্ন করলে উত্তর দেয় সর্বশিক্ষার অন্যান্য সংস্থা আছে, সেখানে ওই 7,000 টাকা খরচ হয়। এইরকম একটা সংকটময় জীবনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা আজকে এখানে জমায়েত করেছি। আপনারা শক্ত হন। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আন্দোলনে তখনই সফলতা লাভ করে যখন জনসংখ্যার হার বেশি বেশি জমায়েতে উপস্থিত হয়। তাই সমস্ত পার্শ্ব শিক্ষকের কাছে আমি বিনীতভাবে নিবেদন করছি, আপনারা প্রত্যেকটা স্কুল থেকে, প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামে 2 থেকে 3টে করে প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটা অঞ্চলে 2 করে 3টি করে হাই স্কুল রয়েছে। সেই সমস্ত প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে যত সংখ্যক পার্শ্ব শিক্ষক আছেন, আপনারা আলাপ আলোচনা করেন। সেই অঞ্চল কমিটির একজন লিডার করে দেন। অঞ্চল কমিটির লিডার ব্লকের সদস্য হবে। ব্লকে যারা সদস্য হবে সেই সমস্ত নেতা তারা রাজ্যের সদস্য হবে। এইভাবে রাজ্যের যারা নেতৃত্বে থাকবে তারা দিল্লিকে কাঁপিয়ে তুলবে। এইভাবে যদি আমরা ব্যাপক সংখ্যক পার্শ্ব শিক্ষক প্রত্যেকটা জমায়েতে যদি উপস্থিত না হতে পারি,
তাহলে সরকার কিন্তু আমাদের জন্য এক বিন্দু ভাববে না। এর মায়া নেই, মমতা নেই, ভদ্রতা শালীনতা নেই, নমনীয়তা নেই, অনৈতিক আচরণের সাথে যুক্ত আছে। আমরা ভাবতে পারি না এই রাজ্যে যদি ব্যাপক সংখ্যক টাকা তসরুপ করে জেলে ঢুকলেন, দিল্লির সুপ্রিম কোর্টে বিচারের জন্য প্রত্যেকটা মামলার ডেটে রাজ্য সরকারকে 15 লাখ টাকা করে উপস্থিত করতে হতো। সেই টাকা রাজ্য সরকার বহন করতে পারে, আর পার্শ্ব শিক্ষকদের সন্তান সন্ততি বাবা মাকে নিয়ে সংসার পরিচালনার জন্য আর আপনি 20,000 টাকা বাড়াতে পারেন না। আপনার লজ্জা হওয়া দরকার। এইরকম একটা রাজ্যে আমরা বসবাস করছি। আমরা এটা কিছু সরকারকে, সরকার যেদিন প্রতিশ্রুতি দিয়েছিল আমরা আপনাদের কথা ভাববো, আমরা অন্যান্য টিচারদের সম বেতন নির্ধারিত করব, তখন কি উনি জানতেন না? এসএসসি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে, প্যারা টিচাররা এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি আসেননি, অতএব তাদের সাথে ওদের কম্পেয়ার করা আপনার অন্যায় হচ্ছে। তখন কি বুঝতেন না? আর সিংহাসনে বসার পরে কি আপনি বুঝলেন না যে বেতনটা বাড়ানোর ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বেতনটা বাড়াতে হবে? এইরকম একটা মূল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা সকলে সংগঠিত হবেন। আপনারা সংগঠিত হলেই আমাদের যারা রাজ্য লেভেলের নেতৃত্বে আছে তারা আপনাদের জন্য, আমাদের সকলের জন্য সংগ্রাম চালিয়ে যাবে এবং তাদের সহযোগিতা আর্থিক এবং মানসিক শারীরিক সব রকমের সহযোগিতা করে আমরা আগামী দিনে সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করে তুলব। এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আমাদের মোশাররফ ভাইকে, তিনি এতক্ষণ বক্তব্য রাখলেন। আমরা জানি যে প্রত্যেকটা স্কুলে, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলগুলোতে কিভাবে এই মুহূর্তে নির্যাতন নেমে আসছে। যে অসম্ভব অর্থনৈতিক চাপ, তার উপরে স্কুলগুলোর এই অমানবিকতা। এবার সার্বিকভাবে গর্জে ওঠার পালা। ম্যাডামদের মধ্যে থেকে আমি কাউকে অনুরোধ করছি এসে একটু বলুন, যে কোনো একজন আসুন, আপনাদের বক্তব্যের জায়গা এখানে ক্লিয়ার করুন। তুমি আগে বলো। আপনারা দেখছেন আজ আমরা নদিয়া জেলার পার্শ্ব শিক্ষক, নদিয়া জেলা সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ ডিইওর যে অফিস, সেই অফিসের যিনি মুখ্য আধিকারিক তার নিকট আমরা আমাদের জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণা লাঘব করার জন্য একটি ডেপুটেশনের আয়োজন করেছি। কিন্তু আমরা দেখছি 4200 পার্শ্ব শিক্ষক আছে নদিয়া জেলায়। এই মুহূর্তে উপস্থিত লজ্জা লাগে আমাদের নিজেদের প্রতি, যে তারা ঘরে বসে খবর নিতে চায়, যারা সরকারের চাকরি নিতে বসে, যারা নিজের অধিকারের জন্য রাস্তায় নামতে পারে না। আমরা পার্শ্ব শিক্ষিকা, এটা বলতেই এখন লজ্জা করে। এরপরে হয়তো কোনো এক সময় এমন আসবে আমাদেরকে লোকে দেখতে আসবে। আমরা যে বেতনে শিক্ষা দিই সেই পর্যায়ে ছেলেমেয়েরাও জিজ্ঞাসা করে রুটিনের পর। আমাকে এই বছরেই জিজ্ঞাসা করেছে, এত বছর পর, ম্যাডাম আপনি প্যারা টিচার? ম্যাডাম কেন রে, প্যারা টিচার বলে তোদেরকে কেউ কিছু বলেছে? বলছি হ্যাঁ, যেখানে প্রাইভেট পড়ি সেখানে বলেছে যে ও ওই টিচার, ওরা তো প্যারা টিচার। বৈষম্য চোখে আঙুল দিয়ে আমাদেরকে রোজ দেখিয়ে দেয়। প্রতিদিন আমাদেরকে এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 2004 সালে যখন আমরা ঢুকেছিলাম, তখন আমরা 2000 টাকায় ঢুকেছিলাম। আমার স্কুল মাঝদিয়া রেলবাজার হাই স্কুল, সেখানে 1 বছরে আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল, একটা ছোট ডায়েরি, পেন আর একটা চকলেট। ওরা খুব খুশি হয়েছিল যে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে ফেয়ারওয়েল দিয়েছিল। আমরা সেই ফেয়ারওয়েলে স্মৃতি রোমন্থন করে বেরিয়ে এসেছিলাম। তারপরে আবার আমরা কেস কাবাডি করে ঢুকি। তো যে রাজ্যে শিক্ষামন্ত্রী এত টাকা ঘুষ নিয়ে আর জেলে, যেখানে প্রতিটি নেতা করাপ্টেড, এসএসসিতে করাপশন প্রমাণ হচ্ছে, কোনো সময় হচ্ছে না, সেখানে আমাদের পার্শ্ব শিক্ষকদের মানে এত
পার্সেন্টেজ দেখে এবং স্বচ্ছ প্রক্রিয়াতে আমাদের অ্যাপয়েন্টেড হয়েছে। যারা নিয়েছেন তারাই বলেছেন যে তোমাদের মধ্যে যে পরিমাণ স্বচ্ছতা রাখা হয়েছিল, তারপরেও আমাদের ভবিষ্যৎ এইভাবে চলে থাকলো। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন তার আগে আমাদের মাঝদিয়া রেলবাজারের যে ফুটবল খেলার মাঠ, সেখানে উনি এসেছিলেন। আমি নিজে অটোগ্রাফ নেব বলে, তখন তো তৃণমূল এসে যে এইরকম দেখাবে সেটা তো বুঝিনি, তো আমি নিজে ড্রাইভারের গাড়ির সামনে দিয়ে ফার্স্ট সিটে উনি যখন এসে মঞ্চ থেকে নেমে উঠলেন, তো আমি একটা ডায়েরির পাতা আর একটা পেন এগিয়ে দিলাম, ম্যাডাম অটোগ্রাফটা উনি যখন করছেন তখন আমি বললাম, ম্যাডাম আমরা পার্শ্ব শিক্ষক, আমাদেরকে একটু দেখবেন, ক্ষমতায় এলে আমরা আপনার পাশে আছি। বললেন দেখবো তোমাদেরকে তো অবশ্যই দেখবো। এই 4টে কথা আজও কানে ভাসে। সেই কথা আজও রাখলেন না। কেন রাখলেন না, ওনাকে কি মন্ত্রণা দেয়া হয়েছে জানি না, কিন্তু উনি নিজেও তো দেখছেন চারিদিকের আমাদের আন্দোলন, আমাদের সহকর্মীরা যেভাবে আমাদের পাশে একই বেতনে চাকরি করছেন, আমরা যে বেতনে চাকরি করছি মাসের শেষে গিয়ে তাদের সারাদিনের অঙ্কের হিসেবে কত ডিএ বাড়লো, কত রেকারিং, কত ফিক্সড ডিপোজিট আর কত কি, সারাদিন শুধু তাদের জমানোর পুঁজি দেখে চলেছি। আর আমাদের ভাত ডাল দুমুঠো অন্ন সংস্থানের জন্য আমাদের বেতন থেকে কিভাবে কোন দিকে সামাল দেব, ছেলে মেয়েদের পড়াশোনায় কি খরচ করব, আর টিফিনে কি খাবো, আর রোজ আসা যাওয়ার খরচ, এইগুলো ভাবনা চিন্তা করতে করতেই আমাদের 12 হাজারের পুঁজি শেষ হয়ে যায়। তো এই যে আন্দোলন আমরা করে এলাম কলকাতায়, তারপরেও প্রত্যেকটা বাজেটের দিন সবাই বললো বাড়বে, প্রতি বছর বলে বাড়বে। খুব আশায় লাইভ টেলিকাস্ট গুলো দেখি হয়তো কিছু দেবে, কিন্তু না, আমাদের শুধুই নিরাশ হবার পালা, আমাদের ভাগে কিছুই আসে না। তো এইভাবে দিনের পর দিন করতে করতে আজকে 22 বছর চাকরি হয়ে গেছে। আমাদের আর বঞ্চনার শেষ নেই। আবার আমরা নতুন ভাবে বাঁচবার জন্য আজকে এখানে এসে দাঁড়িয়েছি। দেখা যাক আমাদের যে ডেপুটেশন আজকে জমা পড়বে তার এগেনস্টে আমাদের কিছু সুদিন আসে কিনা, সেই দিনের অপেক্ষায় দাঁড়িয়ে আমরা আশা রাখবো যে আমাদের যে কটা দিন আর রিটায়ারের পড়ে আছে, অন্তত আমাদের বেতনের কিছুটা হলেও আমাদের যেন বেতন বাড়ে এবং যা যা সুবিধা আমরা পেতে পারি আমাদের দিকে মহামান্য মুখ্যমন্ত্রী তাকাবেন। আশায় বাঁচে চাষা, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন শামীম আক্তার। শামীম আক্তারকে মাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সারা রাজ্যের মতো নদিয়া জেলাও যে কর্মবিরতি এবং স্কুল বয়কট ডেপুটেশন কর্মসূচি পালন করছে, তাতে আমরা সম্মানিত উপস্থিতিকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যারা এসেছেন তারা অন্ততপক্ষে এইটুকু বোঝাতে পেরেছেন যে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট চান। আসলে আমরা দুটো বিষয়কে এক জায়গায় গুলিয়ে ফেলি, ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার। এই দুটো বিষয়টা পশ্চিমবঙ্গে এখন কন্ট্রাডিক্টরি একটা স্পিচ হিসেবে কাজ করছে। কেন না, তো একদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মেজর পোর্শন বলছে উন্নয়ন হয়ে গেছে, প্রচুর উন্নয়ন হচ্ছে, অন্যদিকে আরেকজন বলছে এখানে প্রচুর ওয়েলফেয়ার করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আর আমরা যারা সোশিওলজি পড়ি, আমরা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা যুক্তিবিজ্ঞানকে গ্রাহ্য করি, তারা কিন্তু পরিষ্কার করে বলছি যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট এটা দুটো এক জিনিস নয়। তাই সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যদি করতে হয়, মানুষের অবস্থার উন্নতি করতে হবে, তার যে কর্মদক্ষতা তার
ডেভেলপমেন্ট করতে হবে। আর ওয়েলফেয়ার হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই দুটোকে পশ্চিমবঙ্গের জনগণ, আমি বলবো আজকে জনগণের উদ্দেশ্যেই বলবো যে পশ্চিমবঙ্গের জনগণ দুটোকে এক করে ফেলেছেন। যে কখনো শ্রেণীতে ভর্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, পথশ্রী থেকে একদম নাটকশ্রী পর্যন্ত হয়ে গেছে। এখানে অনেক প্রচুর টাকা নয় করা হচ্ছে। এই টাকার উৎস কোথায় এটা কিন্তু জানতে হবে আজকের এই ডেপুটেশনে। আমি একদম মিন করে বেশ কিছু জায়গার লোকেশন মিন করে আপনাদেরকে বলে দেবো। আপনারা করিমপুর কৃষ্ণনগর রুটে যাবেন, করিমপুর কৃষ্ণনগর রুটে গিয়ে যেই চাপড়া বাংলাদেশি পার হবেন, তারপরে যে ডান দিকে রানাঘাট ঘাটের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন একটা বড় গোডাউন তৈরি হয়েছে, ওটা এসএসএমের টাকায়। ওই কি হয় ওই গোডাউনটা তাও আমাদের জানা নেই। এইরকম করে চলে যান করিমপুরের দিকে, নদীডাঙ্গা টুয়ার্স নদীডাঙ্গাতে কিশোরপুর বলে একটা জায়গা আছে, ওখানে যাবেন। ওখানে গিয়ে দেখবেন একটা বড় গোডাউন তৈরি হয়েছে। সেই গোডাউনেও আপনি দেখবেন যে ওখানে লেখা আছে ফান্ডেড বাই এসএসএম। তাহলে এই টাকাগুলো সব কোথায় আসছে এখান থেকে। আপনি দেখবেন যে ওই যে সবুজ সাথী প্রকল্প, এই সবুজ সাথী প্রকল্প, এই প্রকল্পটাও কিন্তু এই সবুজ সাথী প্রকল্পটাও নতুন করা আছে। এই সবুজ সাথী প্রকল্পটাও কিন্তু আপনার আমার টাকায়, যেখানে ডিপার্টমেন্ট অর্থাৎ এসএসএম পরিষ্কার করে বলছেন যে 51% টাকা, 51% নোট ডাউন করুন, 51% টাকা সমস্ত যাদের বেতন খাতে ব্যয় করতে হবে, বেতন খাতে ব্যয় করতে হবে 51%, আর 49% পরিকাঠামো খাতে ব্যয় করতে হবে। সেখানে আজকে দেখা যাচ্ছে ওইখান থেকে যে পরিমাণ যে টাকাগুলো খরচ করা হচ্ছে, একদম ছাত্রছাত্রীদের বই থেকে ড্রেস পর্যন্ত, যে ড্রেসগুলো আমরা বিলি করে আসলাম কয়েকদিন আগে, যে জুতোগুলো আমরা কয়েকদিন আগে বিলি করে আসলাম স্টুডেন্টরা দিলাম, তাদের কারো মনে হচ্ছে যেন পাঞ্জাবি হয়ে যাচ্ছে, কারো মনে হচ্ছে সালোয়ার কামিজ, কারো মনে হচ্ছে যেন এটা একটা শর্টস। তাহলে এইরকম আর যে কোয়ালিটি, তার কোয়ালিটির কথা আপনি বলবেন না, মুখে আনবেন না। ওই কোয়ালিটি বর্তমানে ফুটপাতের ছেলেমেয়েরাও ওই পোশাকগুলো পরে না। তাহলে এই টাকাগুলো দেওয়া হচ্ছে কাদেরকে? বলা হচ্ছে যে বিভিন্ন সংস্থা এগুলোকে কি করবে, এগুলো দেবে। তাই একের পর এক পরিকাঠামো খাতে উন্নয়ন করার নামে যে ড্রেনেজ, ইকোনমিক্যাল ড্রেন, যে ড্রেনটা ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট করেছিল এদেশের সম্পর্কে, ব্রিটিশের মানে ইংল্যান্ডের উন্নতির জন্য যেটা করেছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রেও আমাদের টাকা দিয়ে ব্যবহার করে সেই টাকাগুলোকে একটা ড্রেনেজ করে সেটা নিয়ে চলে যাচ্ছে অন্য খাতে। এমন একটা কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, একদম ইসলাম ল্যাঙ্গুয়েজে কোট আনকোট করে বলছি, তিনি বলছেন এই টাকা কোথায় পাবি জানি না, এটা দিতেই হবে তোকে, টাকার ব্যবস্থা কর। এটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর কথা, এটা হচ্ছে একজন তার আধিকারিককে, তার অধস্তন কর্মচারীকে বলছেন, নির্দেশ করছেন। এটা বলতে পারেন কি উনি রাষ্ট্রীয়ভাবে রাজ্যের মানে প্রশাসনিক কর্তা হিসেবে, কর্তৃ হিসেবে এটা বলতে পারেন না। তার নাম করে বলছে এটা করতে হবে তোকে। একজন আধিকারিককে বলছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যিনি নাকি প্রথম শ্রেণীর নাগরিক এ দেশের, এ রাজ্যে। ভাবতে অবাক লাগে। আর আজকে 2011 সালের আগে 2009-10 যে সেশনে আমরা কলকাতা রাজপথ কাঁপিয়ে দিতাম, যে সেশনে আমরা কলকাতা রাজপথে কাঁপিয়ে দিয়েছি, বিরোধী দলনেত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, নেতা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় আজকের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন হিন্দিতে 10,000 পাবে আর এখানে 4,000 2,000 পাবে, এটা হবে না। উনি সম্বোধন করেছেন কেউ খাবে কেউ খাবে না, কমরেড তা হবে না, তা হবে না। উনি ভুলে গেছেন এই কথাগুলো। এই ভুলে যাওয়ার কথাগুলোকে স্মরণ করানোর জন্য মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্যাবিনেটে দুটো সিদ্ধান্ত হয়েছিল 2011 সালে, সেই দুটো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত ছিল যে সিঙ্গুরের জমিকে প্রয়োগ করা হবে ল্যান্ড ওনারদের কাছে, আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্যারা টিচারদের 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে উন্নীত করা হবে, স্থায়ীকরণ করা। হ্যাঁ, তিনি স্থায়ীকরণ করেছেন। আজকে 2011 সাল থেকে 24 সালের মধ্যে স্থায়ী ঠিকানা বানিয়ে দিয়েছেন। না ফেরার দেশে অনেক পার্শ্ব শিক্ষক চলে গেছেন, আত্মহত্যা করেছেন, তারা বাধ্য হয়েছেন বলতে পারেন
অচিকিৎসায় কুচিকিৎসায় বিনা চিকিৎসায় মারা গেছেন অনেকে, আর আজকে কেউ টায়ার পরিষ্কার করছেন, কেউ লেবারের কাজ করছেন, ইট ভাটায় কাজ করছেন, কেউ বা 100 দিনের প্রকল্পে নাম লিখিয়েছেন, সেখান থেকে যদি কিছু পাওয়া যায়, কেউ আলু বিক্রি করছেন, কেউ ডিম বিক্রি করছেন। কিন্তু আপনাদের, আমি আমাদের পার্শ্ব শিক্ষকদের যে দৈন্য দশা, এটা দেখে জমায়েতের যে দৈন্য দশা, সেদিকে বলছি পার্শ্ব শিক্ষকরা অনেকেই ভালো আছেন। ভালো আছেন মানে এই কথা বললাম চামচামিতে অনেক ভালো আছেন। যারা মনে করছেন যে আমরা যারা এই আজকের ডেপুটেশনে এসছেন, কর্মবিরতি পালন করছেন, স্কুলকে বয়কট করছেন, আমাদের বাচ্চাদের সাগর সঙ্গমে নবকুমার হিসেবে পাঠিয়ে দিয়েছি আমরা সমুদ্রে স্নান করতে গিয়ে, তারপরে যে বিসর্জন দিয়েছি, তারা মনে করছেন যে আমরা স্কুলে আমাদের ছাত্রদেরকে প্রতারিত করছি, বঞ্চিত করছি। বন্ধুগণ, আমরা কাউকে প্রতারিত করতে আসিনি, কাউকে বঞ্চিত করতে আসিনি। আমরা নিজেরা বঞ্চনার জন্য, বঞ্চনা এমন পর্যায়ে সীমাহীন বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা স্কুলটাকে আর স্কুলই ভাবছি না, ওটা একটা ঘর ভাবছি। সেই ঘরের জন্য আর আমাদের শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আজকে আমরা এখানে এসেছি, অবস্থান করছি। আগামী দিনে এইটাই আমাদের কাছে বর্তমান কর্তব্য বলে আমরা মনে করি। আমরা স্কুলে ফিরে যাব, সই করব এবং লাগাতার পেনদান করব। সেই দিন কিন্তু মনে থাকবে, মনে রাখবেন আপনার স্কুলগুলো কিন্তু অচল হবে। আর যে বা যারা আমাদের ওই শিক্ষক বন্ধু, পার্শ্ব শিক্ষক বন্ধু, তারা অনেকটাই চমচমি ভাড়ানি করছেন, তাদের কি অবস্থা হবে সেই দিন দেখবেন। আপনারা জানেন প্রত্যেকটা বিপ্লবের প্রতি বিপ্লব রয়েছে। সুতরাং প্রতি বিপ্লবী যারা আছেন, যারা মনে করছেন এখানে ফেসবুক হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন রেকর্ড হচ্ছে, তারা বুঝবেন সেই দিন, যেদিন আপনারা কোনোদিন কোনোভাবে বিপদে পড়বেন, যেদিন আপনারা স্কুলে ক্লাস নিয়ে ডাস্টার, চোখ ডাস্টার নিয়ে ছাত্রছাত্রীদের কাছে যাবেন, সেই দিন কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের কতটা কষ্ট, কতটা ধন্যতা, কতটা আপনারা কষ্ট সহ্য করতে পারেন, কতটা উচ্চ সাধন করতে পারেন, সেই দিন আপনাদেরকে বোঝানো হবে। বন্ধুগণ, এটা হুঁশিয়ারি নয়, এটা গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে আমার অধিকার রয়েছে, রাষ্ট্রীয় অধিকার রয়েছে। যে রাষ্ট্র, আপনারা যদি জানেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যদি যান, সেখানে মানুষের সঙ্গে বিশিষ্ট নেতাদের কন্ট্যাক্ট হয়েছিল, চুক্তি হয়েছিল। রুশো সেই বিখ্যাত কথা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সেখানে আপনারা পড়েছেন রাষ্ট্র 5টা বিষয়ে আপনাকে দেবে, অধিকার দেবে। 5টা বিষয়ে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এটা দেবে। এটা দেওয়ার এর পরিবর্তে তারা আপনাকে রাষ্ট্রীয় ভাবে কি করবে, একটা নিরাপত্তা দেবে। আমরা সেই নিরাপত্তার মধ্যে আছি কি? আজকে আমাদের বস্ত্রের নিরাপত্তা আছে কি? আজকে আমাদের অন্নের নিরাপত্তা আছে কি? আজকে আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা আছে কি? যদি স্বাস্থ্যের, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার নিরাপত্তা থেকে থাকে, তাহলে আমরা প্রতিনিয়ত যে বঞ্চনার শিকার হচ্ছি। কেন একই টেবিলে বসে ওপারে বিরিয়ানি, কোপ্তা, কাবাব, আর এপারে মুড়ির ঠোঙা, শুকনো মুড়ির ঠোঙা, এটা চলতে পারে না, চলতে পারা যায় না, এটা মেনে নেওয়া যায় না, এটা মানার কথা নয়। আজকে যারা ভাবছেন ওই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে, যারা ভাবছেন আপনাদের কথা ভাবা হচ্ছে, আপনাদের পরিকল্পনা করা হচ্ছে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে ভাবা হয়েছে, এবং জাতীয় অর্থাৎ রাজ্যের যে এডুকেশন পলিসি, সেখানেও আপনাদের কথা ভাবা হয়েছে, ওই ভাবা পর্যন্ত হয়েছে। ভাবা কিন্তু আপনার আবেগের কাছে এসে পর্যুদস্ত হয়েছে। আমরা এখানে এসেছি কোন রাজনৈতিক কসকাচারির জন্য, পেটের ক্ষুধার জন্য। আপনার যদি অধিকার থাকে রাষ্ট্রীয়ভাবে শোষণ করার, আমাদেরও অধিকার রয়েছে সেই শোষণের বিরুদ্ধে গর্জে ওঠার। আজকে আমরা যারা গর্জে উঠেছি, তারা হচ্ছে কে? তারা হচ্ছে সেই যোদ্ধা, যে যোদ্ধারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য অকুতভাবে প্রাণ দিয়েছিলেন। আর যারা আজকে ঘরে বসে আছেন, সেই সভাকারদের বলতে চাইছি যে আপনারা হুঁশিয়ার থাকুন। আপনারা যত চাটবেন, যেতে পুজো চিন্তা করা হবে, কিন্তু আপনাদের পেট পুজো হবে না। পেটের যে জায়গাটা, সেইটা পূরণ এরা করবে না। আপনাদের জন্য কোনো পরিকল্পনা নেই, আপনাদের জন্য কোনো পরিকল্পনা থাকতে নেই। পরিকল্পনাটা ওটা লেখা আছে, আর লেখা আছে, বলবে, কচকাচারি করবে, যতক্ষণ রাস্তায় নামবেন, চেঁচামেচি করবেন, আপনাদেরকে আউড়িয়ে দেবে। বলা হবে যে আজকে 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এক গুচ্ছ ঘোষণা হবে, যে ঘোষণার মধ্যে পার্শ্ব শিক্ষকরাও থাকতে পারে। ঘোষণা হবে, কি ঘোষণা হবে? ওটা বলা হবে ভান্ডারের দ্বার উজাড় করে দেওয়া হবে, ওখানে সিঁড়ির দ্বার উজাড় করে দেওয়া হবে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের কথা এক মুহূর্ত উচ্চারণ করা হবে না। কারণ আজকে আমার থাকার কথা ছিল না নদীয়াতে, আজকে থাকার কথা ছিল স্টেটে, যেখানে আমরা একদম
আমরা পরিষ্কার ওখানে আজকে ডেপুটেশন করতাম এবং ঘেরাও করতাম, পরিষ্কার করে ঘেরাও করতাম আমাদের যিনি অধিকর্তা। আমরা এই মামুলি একজন অধিকর্তা আধিকারিককে এখানে ঘেরাও করে কি করব? এখানে আমরা তাদেরকে ভয়ে ডেপুটেশন করে কি করব? তার কাছে যেটা করার কথা সেটা আমরা করব এবং নিশ্চিতভাবে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। কিন্তু সেইখানে যিনি যিনি করার কথা, যিনি প্রমোশন দেওয়ার কথা, যিনি আমাদের দুঃখের কথা শোনার কথা, যিনি আমাদের জন্য কিছু কি বলবো পরামর্শ দেওয়ার কথা, যিনি কাউকে সুপারিশ করতে পারেন এরকম করার কথা, তিনি আজকে বুঝতে পেরেছিলেন যে 500 শিক্ষকরা 27 তারিখে সারা রাজ্যে জমায়েত হবে প্রত্যেকটা জেলায় জেলায়, আর তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু 100 খানেক প্যারা টিচার এসে আমার অফিস ঘেরাও করবে। তাই তিনি কি করলেন? তড়িঘড়ি লাক্ষাদ্বীপ পালিয়ে গেলেন। তড়িঘড়ি আমি টিকিট কেটেছিলাম এবং যাবো, তৈরি হয়েছিলাম 8:50-এ 9টা ট্রেনটা ধরবো বলে, 8:30 কৃষ্ণনগর সিটি জংশনে আমি পৌঁছে গেছি, টিকিট কেটেছি। সেই টিকিট যখন কলকাতা থেকে রিটার্ন আসে, রিটার্ন আসে যে উনি থাকছেন না, লাক্ষাদ্বীপ পালিয়ে গেছেন। যে আধিকারিক পালিয়ে যান, অধিকর্তা পালিয়ে যান, যাকে গাল দেওয়া হয় যে কোথায় টাকা দাম বলতে পারবো না, টাকাটা দে, 500 শিক্ষকদের উন্নতির জন্য তার টাকা জোটে না, তুমি বলছেন টাকা জোটে না। আমরা ডেপুটেশন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে টাকা রিলিজ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর তিনি কি করলেন? তিনি দিয়ে দিলেন বাইপাস সার্জারি করলেন, বাইপাস সার্জারি করে মোবাইলগুলো দিয়ে দিলেন। আজকে করোনা কাল থেকে যেটা করা হচ্ছে, করোনা কালে তার কোন অ্যাসিস্ট্যান্ট টিচার কোন এই করোনা কালে স্কুলে যে পরিষেবাগুলো, সরকারি পরিষেবাগুলো দেওয়ার কথা, সেগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা গ্রহণ করেছি সেই সমস্ত এগুলো। সেই করোনা কাল থেকে তিনি একটা নতুন উদ্ভাবনী শক্তি তৈরি করলেন যে ঘুষ দিতে হবে। সেই ঘুষটা কি? আজকের একাদশ দ্বাদশ শ্রেণী যারা ফার্স্ট ইয়ারে চলে যাবে, তারা গিয়ে যেন এই মা মাটি মানুষের কথাটা ভাবে, তারা যেন ভোটটা দেয়। অর্থাৎ একটা সেকশনকে তৈরি করা যারা শুধু ভিক্ষা দেবে আর ভিক্ষার বদলে তাকেও ভিক্ষা দেবে। আপনি দেখতে পাচ্ছেন না আজকে গ্রাম বাংলায় মা বোনেদেরকে এমন করে স্মৃতি ভান্ডারে ভর্তি করে দিয়েছে যে তারা আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো কথা ভাবতে পারেন না, একটা অত্যন্ত বিস্ফোরক কথা এই কৃষ্ণনগর ডিপিও অফিস থেকে বলছি পরিষ্কার করে, দলিত, অবহেলিত এবং মুসলিম মাইনরিটি কমিউনিটি এরা থাকার কারণে এই সেকশনের ডেভেলপমেন্ট হচ্ছে না। এটা নিয়ে নেন, আমার কাছে সমস্ত ডাটাবেস রয়েছে। দলিত, এসসি এসটি, মুসলিম এই মাইনরিটি কমিউনিটি থাকার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে না। লজ্জা করে না তাদের যারা বলছেন 99% কাজ হয়ে গেছে, 90% করে দিয়েছি এরকম বলছেন, আর তাদের কথা বিশ্বাস করে এডুকেশন থেকে শেষ করে দেওয়া হচ্ছে। লজ্জা করা উচিত তাদের। যারা আজকে ছবি তুলবেন এইভাবে, ছবিটা তুলবেন এইভাবে, নির্লজ্জ বেহারা, তারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন, সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন। আজকে তাদের জন্য আমরা জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুটো দল থাকে, আজকেও আছে দুটো দল। সারা পশ্চিমবঙ্গে বিরোধী, অর্থাৎ সরকার বিরোধী বলুন আর সরকারের কাছে কান্নাই বলুন, আমরা কান্না করছি। কান্নাটা কখনো কখনো ক্ষোভ হয়ে যায়, বিক্ষোভে পরিণত হয়। সেই বিক্ষোভটা কি হয়? বিক্ষোভে কি হবে? ভালোবাসার জন্মাবে, ভালোবাসার কথা বেরোবে। আমি আই লাভ ইউ বলবো, আমার এই অফিসটাকে আমি বলবো, এই ডিপার্টমেন্টটাকে আই লাভ ইউ বলে আমি সম্বোধন করবো না। আমি বলবো ভাত দে না, আর পাচ্ছি না, ভাত দে। তাহলে মায়ের কাছে ভাত চাইবো, দরকার হলে মায়ের খাবার খেয়ে খাবো, এটাই হচ্ছে কর্তব্য। আজকে অনেক আমাদের ছেলেরা এসছে, মাকে সঙ্গে করে এই ডেপুটেশন করতে এসেছে। তারা কি শিখবে? তারা শিখবে আমার মা সামান্য আমাদের জন্য সে ডেপুটেশন করতে গেছিল কোথায়?